হ্যালো সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? মাশরাফের জন্য নাটকের এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আয়নকে দেখা যাবে আয়ন মনির সাথে কথা বলার জন্য ঈশার ফোনে ফোন করবে। তখন ঈশা ফোন ধরে বলবে, কি ব্যাপার, এত রাতে আমাকে মনে পড়লো? তখন আয়ন বলবে, আসলে এত রাতে আপনাকে মনে পড়েনি, আমি মনির সাথে কথা বলার জন্য একটু ফোনটা দিয়েছিলাম। আর এই কথা শুনে ঈশা বলবে, ও আচ্ছা, তো রাত তো অনেক হয়েছে, মনি তো ঘুমিয়ে পড়ছে, ওর সাথে আপনি কিভাবে কথা বলবেন? তখন আয়ন বলবে, আচ্ছা তাহলে তো কথা বলা যাবে না, তাহলে আমি রেখে দিচ্ছি। আর এই কথা শুনে সে ঈশা বলবে, কেন, আমি তো কথা বলছি, যে লোকটা ঘুমিয়ে আছে তার সাথে কথা বলতে চাইছেন, আর যে লোকটা জেগে আছে তার সাথে কোনো কথাই বলতে চাচ্ছেন না, এটা কোন ধরনের বিচার? আর এই কথা শুনে অর্থাৎ ঈশার কথা শুনে আয়ন বলবে, আসলে আমি এত রাতে আপনার সাথে মজা করতে চাচ্ছি না, আমারও খুব ঘুম পাচ্ছে, সুতরাং আমি ঘুমাতে চাচ্ছি। আর এই কথা শুনে ঈশা বলবে, আসলে আমি সোজাসাপটা কথা বলতে চাই, আমি কি আপনার জিএফ হতে পারি, অর্থাৎ আপনি আমার বিএফ হবেন? আর এই কথা শুনে একদম স্ট্রেঞ্জ হয়ে যাবে আয়ন বলবে, এটা কোন ধরনের প্রস্তাব, হুটনাট, আপনি এ ধরনের প্রস্তাবটি কেন দিলেন? আর এই কথা শুনে ঈশা বলবে, আমি হুটনাট প্রস্তাব দিতেই ভালোবাসি, কারণ আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতেই পছন্দ করি না। আর এই কথা শুনে ঈশা বলবে, হ্যাঁ, তো আপনার অ্যান্সার তো আমি এখনও খুঁজে পেলাম না, আপনি কোনো কথা কেন বলছেন না? তখন আয়ন বলবে, আসলে আমি দুঃখিত, আমি এই প্রস্তাবে রাজি হতে পারবো না, কারণ আমি প্রথম থেকেই আপনাকে বন্ধু হিসাবে দেখে আসছি, আর যেহেতু আপনাকে বন্ধুর চোখেই দেখি, সেহেতু আপনাকে কখনোই আমি জিএফের চোখে দেখতে পারবো না। আর এই কথা শুনে ঈশা বলবে, ও আচ্ছা, তো আর একটা সত্যি কথা বলবেন? আর এই কথা শুনে আয়ন বলবে, আর কি জানতে চান? তখন ঈশা বলবে, আপনি কি সত্যি সত্যি মনিকে ভালোবাসেন? আর এই কথা শুনে আয়ন চুপ হয়ে যাবে। আয়ন বলবে, শোনেন, এত রাতে আমি আপনার সাথে তর্ক করতে যাচ্ছি না, আপনি যেহেতু আমাকে মনির সাথে কথা বলে দিতে পারবেন না, সেহেতু আপনার সাথে আমার কথা না বলাই বেটার। আর এই কথা শুনে ঈশা বলবে, ও আচ্ছা, যেহেতু আমার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন না, সেহেতু দেখি মনি এখনও জেগে আছে কিনা। এই বলে যখন মনির রুমে যাবে তখন দেখবে মনি জেগে আছে। আর এই ব্যাপারটি দেখার পর ঈশা বলবে, মনি এখনও জেগে আছে, নিন মনির সাথে কথা বলুন। এই বলে ফোনটি যখন মনিকে দিবে তখন মনির সাথে আয়ান কথা বলবে। তখন আয়ানের কথা শুনে মনি বলবে, কি ব্যাপার আয়ান, এত রাতে তুমি কেন আমাকে ফোন দিয়েছো, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন আয়ান বলবে, না, কোনো সমস্যা না। তখন মনি বলবে, তোমার ভয়েস এরকম কেন, তুমি কি কিছু লুকাচ্ছ? তখন আয়ান বলবে, আমি কি লুকাবো, তুমিই তো লুকিয়েছো। আর এই কথা শুনে মনি কিছুই বুঝতে পারবে না। মনি বলবে, আমি কি লুকাবো? তখন আয়ন বলবে, আমার বাবার যে ঘটনাগুলো সব কিছুই তো জুনে তুমি আমাকে লুকিয়েছো। আর এই কথা শুনে মনি বলবে, তোমার বাবার কী ঘটনা ঘটেছে, আমাকে সব কিছু খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই কথা শুনে আয়ন বলবে, আমার বাবা যে চেয়ারম্যান স্যারকে কিডন্যাপ করেছিল এবং চেয়ারম্যান স্যারকে মেরে ফেলেছিল, এই সব কিছুই তো তুমি জানো, কিন্তু কিছুই তো আমাকে তুমি বলোনি। আর এই কথা শুনে মনি কোনো কথা বলবে না। একটু পরে মনি বলবে, আসলে আমি সব কিছুই জানতাম, এটা সত্য, কিন্তু তখন আমি তোমার মান সম্মানের কথা ভেবে আমি কিছুই তোমাকে বলিনি। আর এই কথা শুনে আয়ন বলবে, তাহলে এখনও কি ব্যাপারটি চেপে রয়েছে? আসলে একটা কথা কি জানো, সত্য কখনো চেপে থাকে না, ঠিক তেমনি এখন আর ব্যাপারটি চেপে নেই, সবাই ব্যাপারটি জানতে পেরেছে এবং আমিও জানতে পেরেছি। তখন মনি বলবে, আচ্ছা, ব্যাপারটি জেনে তুমি কি করেছো, কি সিদ্ধান্ত নিয়েছো? তখন আয়ন বলবে, আমি আমার বাবাকে বলেছি পুলিশের সাথে দেখা করতে এবং পুলিশের কাছে সকল সত্য ঘটনাগুলো প্রকাশ করতে, তারপর যেটা ভালো হবে সেটা পুলিশের লোকেরাই করবে। আর এই কথা শুনে মনে বলবে, ও আচ্ছা, তাহলে যেটা করো চিন্তাভাবনা করে তারপরেই করো। আর অন্যদিকে এবার নওরিনকে দেখা যাবে, নওরিন একা একা রুমের মধ্যে বসে অনেক ভয় পাবে এবং কান্নাকাটি করবে এবং বাবা বাবা বলে চিল্লাচিল্লি করবে। ঠিক তখনই ওখানে সেই সুজন সাহেব চলে আসবে। সুজন সাহেব এসে বলবে, কি ব্যাপার, তোমার এরকম অবস্থা কেন, কি হয়েছে তোমার? তখন নওরিন বলবে, আমি একা এত বড় একটা ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম, তুমি কোথায় গিয়েছিলে, এত লেট কেন হলো তোমার আসতে? তখন সুজন সাহেব বলবে, আসলে আমি ইম্পর্ট্যান্ট একটা কাজে গিয়েছিলাম, আর এখন থেকে তোমাকে আর ভয় পেতে হবে না, আমি সেই ব্যবস্থাই করে নিয়ে এসেছি। আর এই কথা শুনে নওরিন বলবে, তুমি কি ব্যবস্থা করেছো? তখন সুজন সাহেব সেই জারাকে ডাক দিবে, জারাকে বলবে, যারা এদিকে আসেন, এবং যখন জারাকে দেখবে তখন নওরিন রেগে মেগে আগুন হয়ে যাবে। নওরিন ভাববে যে সুজন সাহেব আরও একটি বিয়ে করেছে, আর এটি ভাবার পর নওরিন এবার সুজন সাহেবকে বলবে, তুমি আরও একটি বিয়ে করেছো, লম্পট প্রতারক, এখনই আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। আর এই কথা শুনে সুজন সাহেব হাসতে থাকবে। সুজন সাহেব বলবে, আসলে তুমি আমার কথাটা তো একটু বোঝার চেষ্টা করো, আমি কেন আরেকটা বিয়ে করব? আমি যদি আরেকটা বিয়ে করার ইচ্ছাই থাকতো, অর্থাৎ আমি যদি আরেকটা বিয়ে করতেই চাইতাম, তাহলে তো 8 বছর আগেই সেটা করে ফেলতাম, এখন আর কেন বিয়ে করব আমি? তুমি আমার কথাটা শেষ করতে দাও। ও হচ্ছে যারা, ওকে তো তুমি চিনোই, ও আগে আয়ানদের অর্থাৎ আমার বুবুদের বাসায় থাকতো, সেখানে তো তুমি ওকে দেখেছিলে। আর এই কথা শুনে নওরিন বলবে, আসলে আমার কোনো কিছুই মনে নেই, আমার ওনাকে দেখে ভালো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি আমার কোনো একটা ক্ষতি করে বসবে।
আর এই কথা শুনে যারা এবার নওরিনের সামনে আসবে, নওরিনের সামনে এসে বলবে, আচ্ছা আমাকে দেখে কেন আপনার মনে হচ্ছে যে আমি আপনার ক্ষতি করে বসবো? আপনার যা রয়েছে আমার তো সেম রয়েছে। আপনার দুটো হাত রয়েছে, আমারও দুটো হাত রয়েছে। আপনার দুটো চোখ রয়েছে, আমারও দুটো চোখ রয়েছে। আপনার দুটো পা রয়েছে, আমারও দুটো পা রয়েছে। কিন্তু আপনি আমার থেকে অনেক সুন্দর, এই দিক থেকে একটু পার্থক্য রয়েছে। তাহলে কিভাবে আমি আপনাকে ক্ষতি করতে পারি? আপনার কি দেখে মনে হয় এটা? আর এইসব যারার এই ধরনের কথা শুনে নওরিনের কাছে ভালো লাগবে এবং নওরিন বলবে, কি বলছো, সত্যি বলছো আমি সুন্দর দেখতে? তখন যারা বলবে, হ্যাঁ আপনি আমার থেকে অনেক সুন্দর। তখন নওরিন বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজ থেকে আমার কাছেই থাকবে, আমার সাথেই থাকবে। আর এটি বলার পর সুজন সাহেব বলবে, আচ্ছা তাহলে আজ রাতে তোমরা একসাথে থাকো, আমি না হয় বারান্দায় গিয়ে ঘুমাবো। তখন নওরিন বলবে, না তুমিও আমাদের সাথে থাকবে। তখন যারা বলবে, আসলে আমি তো আপনাদের মেহমান, আপনি কি আমাকে একা রেখে ঘুমাতে পারবেন? আর এই কথা শোনার পর নওরিন বলবে, হ্যাঁ তা তো ঠিক হবে না, তাহলে আজকে তুমি আর আমি একসাথেই ঘুমাবো। আর এটি বলার পর সুজন সাহেব ওখান থেকে চলে যাবে আগামী পর্বে। আর অন্যদিকে এবার সবথেকে মজার চমক হচ্ছে মণিকে দেখা যাবে, মণি বেদেনি সেজে দিলার বেগমের সামনে আসবে এবং আসার পরপরই মণিকে দেখে দিলার বেগম আশ্চর্য হয়ে যাবে। দিলার বেগম বলবে, কি ব্যাপার মণি, তুই বেদেনি হলি কিভাবে? আর এই বাচ্চা দুটো কার? আর তখন মণি বলবে, এই বাচ্চা দুটো আমারই, আমার প্রথম স্বামীর বাচ্চা এইটা আর দ্বিতীয় স্বামীর বাচ্চা ওইটা। কেন আপনি চিনতে পারছেন না? আমার ফেজের সাথে কি কোনো মিল নেই? তখন এই কথা শুনে অদ্ভুত হয়ে যাবে দিলার বেগম। দিলার বেগম বলবে, কি বলিস তুই, এইটুকু বয়সে তুই দুটো বিয়ে করে ফেলেছিস? তখন মণি বলবে, দুটো না, তিনটা বিয়ে করে ফেলেছি, কারণ আগের যে দুটো ছিল তারা তো চলে গেছে, এখন নতুন বিয়ে করেছি। আর এই কথা শুনে দিলার বেগম বলবে, কই দেখি তোর নতুন স্বামী কোথায়? তখন পিছন থেকে দেখা যাবে আয়ানকে চলে আসতে, আর আয়ানকে দেখে আরও বেশি অদ্ভুত হয়ে যাবে দিলার বেগম। দিলার বেগম বলবে, আয়ান তুই এখানে, তুই কিভাবে এখানে, আর তুই কেন বেদের পোশাক পরেছিস? আর এই কথা শুনে আয়ান হাসতে থাকবে। আয়ান বলবে, আমি তো হচ্ছি মনির তৃতীয় স্বামী, কেন আমাকে মনির স্বামী হিসেবে বোঝা যাচ্ছে না? আর এই কথা শুনে দিলার বেগম আশ্চর্য হয়ে যাবে। দিলার বেগম বলবে, তো তুই কেন বেদের শাস্তে গেলি? আর এই কথা শুনে আয়ন বলবে, কথায় আছে না, সঙ্গদোষে লোহাও ভাসে, ঠিক তেমনি হয়েছে, মনির সাথে থাকতে থাকতে আমিও বেদে সেজেছি। আর এই যে পোটলাটি দেখছো, এটার মধ্যে সাপ রয়েছে, দেখবে নাকি সাপের খেলা? আর এই কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যাবে দিলার বেগম। দিলার বেগম বলবে, না না, আমি সাপের খেলাটালা দেখবো না, দয়া করে আমার সামনে থেকে তোরা চলে যা। আর এই কথা শুনে আয়ান এবং মণি দুজনেই হাসতে থাকবে। আয়ান বলবে, কি বলছো, আমি সাপের খেলা বানিয়েছি? আমি সাপের খেলা দেখাই, আর তোমাকে যদি আমি খেলাটা না দেখাতে পারি তাহলে কি কিছু হয়? এই বলে যখন পোটলা থেকে সাপ বের করতে যাবে আয়ান, ঠিক তখনই ভয়ে চিৎকার করা শুরু করবে দিলার বেগম। আর একটু পরেই দেখা যাবে দিলার বেগমের স্বপ্নটি ভেঙে যাবে। অর্থাৎ এগুলো সবই দিলার বেগম স্বপ্নে দেখেছে এবং স্বপ্নে এগুলো দেখেই ভয় পেয়েছে। এবং স্বপ্ন থেকে জাগার পর দিলার বেগম মনে মনে ভাববে, কি একটা স্বপ্ন দেখলাম বাজে, আসলে এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। এর আগেই আমার আয়ানকে টাইট দিতে হবে, আয়ানকে আর বাইরে বাইরে থাকতে দেওয়া যাবে না, এখন থেকেই আয়ানকে টাইট দিয়ে ঘরেই রাখতে হবে। এবং মনির আশেপাশে তো আয়ানকে নিয়ে যাওয়াই যাবে না, কারণ মনি যেহেতু এখন 2টা বিয়ে করেছে, পরবর্তীতে আয়ানকে পেলে মনি 3টা বিয়ে করতেও ছাড়বে না। আর এইসব কথা ভাবতে থাকবে দিলার বেগম। আর এছাড়াও থাকছে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাছরাফে জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।